তোমাদের বইয়ে এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে, হ্যাঁ? তো এটা কেন দেওয়া, কি জন্য দেওয়া অনেকেই হয়তো বুঝো না। দেখো আমি বিষয়টা বুঝাই দিচ্ছি। তোমাদের প্রথম তীরটা এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে। কেন দেওয়া আছে দেখো, ইলেকট্রন সবসময় কি বলছি যে নিম্ন শক্তি স্তরে যায়। এই 2s এর থেকে দেখো 1 স্টার নিম্ন শক্তি স্তর, কারণ এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। এর প্রথম শক্তি স্তরে যাওয়ার পরে এবার যাবে কোন শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে। ঠিক আছে, এইবার দেখো এইখানে যাচ্ছে, এবার এইটা, তারপরে এই পাশ দিয়ে, তারপরে এট লাস্ট এইটা। এইবার তোমার এইখানে একটু আসি, দেখো আমাদের এখানে আমরা কি লিখলাম যে আগে 3D তে যাবে, পরে 4S এ যাবে। এইবার এই 3D এখানে, 4S এখানে। এই দেখো আমার প্রথমে 1S এ গেছে, তারপর 2S এ গেছে, 2P তে গেছে, তারপর 3S এ গেছে, তারপর 3P তে গেছে। এবার 3P তে যাওয়ার পরে 3D তে না যায় আগে 4S এ গেছে। এইবার প্রমাণ পাইছো তো যে এটা কেন এরকম করে সিকোয়েন্স সাজানো হয়েছে, কারণ আমাদের এইখানে 3D এর মান বেশি আর 4S এর মান কম। এইজন্য আগে নিম্ন শক্তি স্তরে যাওয়ার পরে তারপরে আমাদের 3D তে যাওয়ার পরে 4P তে যাবে। এবার ক্লিয়ার কাট বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো যে কি জন্য এই সিকোয়েন্সটা সাজানো থাকে। ঠিক আছে? এবার আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা সুন্দরভাবে একটু দেখি, হ্যাঁ? তাইলে আরো ভালো করে এটা বুঝতে পারবো যে কিভাবে আগে 3D তে যাচ্ছে, পরে 4S এ যাচ্ছে। দুই একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে তোমাদের একটু দেখাই দিই যে কোনটা কোন ইসে অবস্থান করছে, আগে কোথায় যাচ্ছে, এটা আগে দেখাই দিই একটু, হ্যাঁ? যেমন মনে করো ক্যালসিয়ামের 20 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাসটা একটু করি। দেখো প্রথমে 1s, তারপরে 2s, 2, তারপরে 2p, 6। তাহলে এখানে কয়টা হলো দেখো, 6 আর 2 8, আর 2 10, তারপরে 3s, 2, 3p, 6। এবার 3d লিখলাম, 4s লিখলাম। এই দুটার মধ্যে আমাদের এবার কম্পেয়ার হবে। দেখো ইলেকট্রন সংখ্যা মোট কয়টা, 20টা। ঠিক আছে, এখানে 10টা, 10 আর 2 12, 12 6 18। তাহলে দেখো 18 হয়ে গেছে। আমাদের ইলেকট্রন আছে কয়টা, আর দুইটা বাদ থাকলো। ঠিক আছে, এবার ওই যে বলছি আগে কোথায় যাবে, আগে 4s এ আগে যাবে, কারণ 4s এর 3d থেকে 4s এর শক্তি কম। ঠিক আছে, তো এসআই ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, দেখো গত ইসে আমি বুঝাইছি এসআই ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। তাহলে এখানে যদি আমার 2টা দিয়ে দিই, ঠিক আছে, দেখো আমাদের 20টা পূর্ণ হয়ে গেছে। তাহলে 3D এর এখানে 0, অর্থাৎ এই 3D এখানে দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, আরেকটা দেখো, মনে করো স্ক্যান্ডিনিয়াম, এইটার 21 নম্বর মল, এর ইলেকট্রন বিন্যাস করলে সেম প্রসেস চলে যাও। আচ্ছা, এবার লাস্টে দেখো তাহলে 3D 4s। তাহলে এখানে ওই সেম কাজটাই হবে। এই পর্যন্ত 18টা হয়ে গেছে, এখন আমাদের থাকলো আর 3টা। তাহলে এই যে এস এর ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2। আর ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ডি তে তাহলে কয়টা আসবে, এখানে 2টা যদি দিয়ে দিই আমার 20টা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আর থাকলো কয়টা, একটা। এই ডি তে তখন একটা চলে যাবে। দেখো ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 10, তাই না? কিন্তু ডি তে কেন আসতেছে না, কারণ আগে আমাদের 4s পূর্ণ করার পর বাদ বাকি যা থাকবে এটা ডি তে চলে আসবে। ঠিক আছে, এইবার আর একটা জিনিস তোমাদের শেখাবো এখন, যে প্রত্যেকটা মৌলই চাই যে আমি সুস্থিত অবস্থায় থাকি। আচ্ছা, এই সুস্থিত অবস্থাটা কি আগে তোমাদের বুঝতে হবে। যে দেখো আমি যদি এই প্রথম শক্তি স্তরকে কল্পনা করি, প্রথম শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2টা। এবার দ্বিতীয় শক্তি স্তরকে যদি দেখি, দেখো এটার 8টা। তাহলে প্রত্যেকটা মৌলিক চাই যে আমি পূর্ণ অবস্থায় থাকি। ঠিক আছে, তো পূর্ণ অবস্থায় থাকতে চাইলে তো থাকতে পারবে না, কারণ এ তো এক একটা মৌল এক এক জায়গায় অবস্থান করে, তাই না? এই জন্য থাকতে পারে না। কিন্তু এরা চাই যে আমি সুস্থিত অবস্থায় থাকি। আসলে সুস্থিত অবস্থায় থাকতে দেখো এস এ থাকতে হলে 2 থাকতে হবে, পি তে থাকতে হলে 6, ডি তে থাকতে হলে 10, এফ হলে 14। এইটা হলো সুস্থিত অবস্থা। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস দেখো, এই 2 এর অর্ধেক কত, 1। 6 এর অর্ধেক কত, 3। 10 এর অর্ধেক কত, 5। 14 এর অর্ধেক কত, 7। তাহলে এই 2 এর অর্ধেক 1, 6 এর অর্ধেক 3, এই যে অর্ধেক গুলা, এইটার যে সুস্থিত অবস্থায় এই 1 যদি হয়, এসে যদি 1ও থাকে, এটাও কিন্তু একই সুস্থিত অবস্থা। অর্থাৎ এই 2 থাকা আর 1 থাকা একই কথা, 6 থাকা 3 থাকা একই কথা। ঠিক আছে, তো এইরকম কিছু কিছু ব্যতিক্রম ধর্মী কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস থাকে, যেগুলো তোমাদের কনফিউশনে ফেলে দেয় যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কিরকম।
তো তোমাদের আমি এখন একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে এর সুস্থিত অবস্থাটা কেমন হয় বা কি রকম হইতে পারে। তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে দিই। এবার দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 24, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গেলে কয়টা আসে? 18টা। এবার আগে কোথায় দেবে? 4 আছে, তাহলে 4 আছে দুইটা দিয়ে দিলাম, 18 আর 2 কত? 20। এবার 8 বাকি থাকলো কয়টা? 4টা। 4টা। এইবার একটা জিনিস খেয়াল করো, আমি বলছি যে ডি মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তাহলে 10টা থাকলে সুস্থিত থাকে, বা এর অর্ধেক যদি থাকে তাও সুস্থিত থাকে। এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 থাকলে সুস্থিত থাকে, বা এর অর্ধেক যদি থাকে, একও যদি থাকে তাহলে সুস্থিত থাকে, ঠিক আছে? তো আমরা এখন এইটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। 3D তে যদি একটা দিয়ে দিই, 5টা দিয়ে দিই, আর 4s এ যদি একটা দিয়ে দিই, দেখো তো আমার এটা সুস্থিত হয়ে গেল নাকি? এইটার থেকে এটা বেশি সুস্থিত হয়েছে নাকি? কারণ দেখো আমাদের 2 আর 1 কিন্তু একই কথা, কারণ এস এর অর্ধেক, আবার ডি তে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 10টা। 10 এর অর্ধেক কত? 5। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস যদি এরকম ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস আছে, হ্যাঁ, প্রচলিত নিয়মটা কোনটা? এটাই কিন্তু প্রচলিত নিয়ম। কিন্তু যখন আমাদের এই যে এই সুস্থিতর যে বিষয়টা আসবে, তখন কিন্তু আমাদের এইটাতেই ফলো করতে হবে, যে এই অনুযায়ী এইটা এইটুকু আসার পরে এইরকম এইটুকু করে দিতে হবে, যে 3D তে 5টা যাবে, 4s এ একটা ইলেকট্রন যাবে, ঠিক আছে? আশা করি বোর পরমাণু মডেল থেকে যে ইলেকট্রন বিন্যাস গুলো তোমার সুন্দর করে দেখালাম, প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, তারপর প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে কয়টা কিভাবে ইলেকট্রন ধরে, বা এখানে কয়টা ইলেকট্রন থাকে, সেগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরেও না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাও যে কোন পার্টটা বুঝতে পারো না, ঠিক আছে? আর এই অধ্যায়ের আর একটা পার্ট আছে, এটা আমি একটু এখন আমি তোমাদের বুঝাই দিচ্ছি, লাস্ট পার্ট। আচ্ছা, তো এই তৃতীয় অধ্যায়ের যে সর্বশেষ স্টেপটা রয়েছে সেটা হলো যে আইসোটোপের আইসোটোপ থেকে, তোমার আইসোটোপ দেওয়া আছে, এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? তার আগে আইসোটোপটা একটু বলি। যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, মনে রাখবা যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যেমন মনে করো হাইড্রোজেনের কথা একটু বলি। হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2 থাকতে পারে। হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3 থাকতে পারে। দেখো এটার মান 3, এটা 2, এটা 1। এই মানের উপর নির্ভর করে এটাকে বিভিন্ন নামে দেওয়া হয়। এগুলো মানে এগুলোকে আইসোটোপ বলা হয় আর কি, ঠিক আছে? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই তিনটা একটা হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে আইসোটোপটা বুঝলাম। এবার যে আইসোটোপ থেকে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে, সেটা একটু তোমাদের সূত্রটা আগে লিখে দিয়ে তারপরে একটা অঙ্ক করে আমি এই অধ্যায়টা ক্লিয়ার করে সুন্দরভাবে বুঝাই দেবো। প্রশ্নটা এরকম থাকতে পারে যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। দেখো এখানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ক্লোরিনের কত? আমরা জানি 17 নাম্বার মূল। দেখো পারমাণবিক সংখ্যা একই আছে, এই জন্য লেখা হয়নি। ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, একটা 35, একটা 37, ঠিক আছে? এটা দেওয়া আছে। এবার ক্লোরিন যে 35টা আছে, এর শতকরা পরিমাণ 75% এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ 25%। এখন আমাদের প্রশ্নে বলা থাকতে পারে যে এর ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করো, ঠিক আছে? একদম সহজ কথায় সহজ স্টেপে বুঝে যাওয়া, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো কোনো দিক কোনো কিছু চিন্তা করবো না, আমি যেটা বলবো এটাই। দেখো এখানে কত আছে? 35 আছে না? 35 গুণ এখানে কত পার্সেন্ট দেওয়া আছে? 35 এর 75%। এবার গড় করতে হলে আমরা জানি যে 10টা যদি গড় করি, আমরা ওই 10টার সংখ্যা আলাদা আলাদা করে দিকে 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে? যেহেতু গড় করবে সেহেতু যোগ করবো আমরা। এইবার ক্লোরিন 37 সাথে কত পার্সেন্ট আছে? 25%। তাহলে ক্লোরিন 37 গুণ 25। দেখো গড় করতেছি, আমাদের এখানে ক্লোরিনের আইসোটোপ দুইটা আছে, এই জন্য 2 দ্বারা ভাগ করছি। বুঝতে পারছো বিষয়টা? দেখো সহজ। মানে আমরা এখানে যেমন একটু আগে লিখলাম যে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা লিখলাম? 3টা। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। যদি এইরকম আসে তাহলে আমরা এখানে 3টা নিতাম, ঠিক আছে? এবার শতকরা পরিমাপটাও 3টা থাকতো। যেহেতু আমরা ক্লোরিন করতেছি, ক্লোরিনের শতকরা পরিমাপ 2টা আছে, এই জন্য আমরা এই যে পারমাণবিক ভরের সাথে শতকরা পরিমাপ গুণ করে, পারমাণবিক ভরের সাথে শতকরা পরিমাপ গুণ করে যোগ করে
বলে এখানে দুইটা আইসোটোপ বলে 2 দ্বারা ভাগ করে দিতে। ভাগ করে দেখো আমাদের ক্যালকুলেশন করলে আসে 35.5। ঠিক আছে, এইটাই হলো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যে ক্লাসগুলো নিলাম, হ্যাঁ, প্রথম থেকে ওই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেল এবং এট লাস্ট এই শতকরা পরিমাপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এগুলোর মধ্য দিয়ে এই যে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে এই রিলেটেড প্রশ্নই আসে। যদি তোমরা এই ক্লাসটা সুন্দর করে দেখো তাহলে এখানে যে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে আশা করি সবগুলোর উত্তরে সুন্দরভাবে দিতে পারবা। ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেনগুলোই হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।